নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ এর এপিসোড নাম্বার 2তে সকলকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই এপিসোডে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক 2.1 তাপমাত্রা ও অভ্যন্তরীণ শক্তি নিয়ে আমরা ইন ডিটেল আলোচনা করব। এই টপিকটা আসলে এই তাপমাত্রা এবং অভ্যন্তরীণ শক্তি যেই টপিকটা আছে বইয়ে, সেই টপিকটা আবার 3টে অংশে বিভক্ত। হ্যাঁ, সেখানে তুমি যদি এই টপিকটা পড়তে যাও বইয়ের মধ্যে, দেখবে সেখানে সেই টপিকটাকে আবার 3টে অংশে বিভক্ত করেছে। তার মধ্যে 2.1.1 যেটাতে তাপশক্তি নিয়ে আলোচনা করা হয়েছে, 2.1.2 অণুর গতি ও তাপমাত্রা নিয়ে কথা বলা হয়েছে, আর 2.1.3 অভ্যন্তরীণ শক্তির ধারণা দেওয়া হয়েছে। তো আমরা আজকের এই ভিডিওতে আমরা একবার পার্টিকুলারলি এই 3টা টপিক নিয়ে কথা বলবো। যারা আগের এপিসোডটা দেখো নাই, প্রথম এপিসোডে আমরা তোমাদের বইয়ের প্রথম দিকে যে টপিকগুলো ছিল, বিশেষ করে তাপ, হ্যাঁ, তাপ সম্পর্কে আমরা জেনেছি। এরপরে তাপটা বিভিন্ন পদ্ধতিতে সঞ্চালিত হয়, বিশেষ করে পরিবহন, পরিচলন এবং আরেকটা ছিল বিকিরণ। এই প্রক্রিয়াগুলো নিয়ে আমরা কথা বলেছি। এরপরে 30 নম্বর পৃষ্ঠায় লাস্টের দিকে যখন আসবা, সেখানে আরও দুটি ছোট ছোট পাঠ রয়েছে। তার মধ্যে একটা ছিল আপেক্ষিক তাপ, আরেকটা ছিল তাপের প্রবাহ। তোমরা ফার্স্ট এপিসোডটা যারা মিস করেছো, আমার মনে হচ্ছে সেই এপিসোডটা দেখেই তোমরা এই এপিসোডটা দেখো ভালো করে, তাহলেই তোমরা ভালোভাবে সব কিছু বুঝতে পারবা। কারণ বিজ্ঞানের প্রত্যেকটা ক্লাস কিন্তু একটা অন্যটার সাথে সম্পর্কিত, এক অন্যের পরিপূরক। তুমি একটা ক্লাসকে বাদ দিয়ে, একটা টপিককে বাদ দিয়ে পরবর্তী টপিকে কোনোভাবে যেতে পারো না। তো আমার মনে হচ্ছে, আমার সাজেশান যেটা থাকবে, তোমরা বিজ্ঞান যখন কোনো একটা পার্টিকুলার ক্লাস আমাদের দেখবা, তার আগে তুমি আগের ক্লাসটা দেখে আসো, তাহলে আমার মনে হয় তোমার 100% ক্লাসগুলো ইফেক্টিভ হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমরা শিখব মূলত তাপমাত্রা ও অভ্যন্তরীণ শক্তি। তো তাপমাত্রা এবং অভ্যন্তরীণ শক্তি পড়তে যাইয়া আমরা এই 3টা ছোট ছোট টপিকের মধ্য দিয়ে যাব। প্রথমে আমরা আলোচনা করব তাপশক্তি। তো তাপশক্তির কথা যখন এসছে, তাপশক্তি আলোচনা করতে যেয়ে আমরা প্রথমত তাপ বিষয়টি একটু রিমাইন্ড করে নিব। যদিও আমি এটা ফার্স্ট এপিসোডে আলোচনা করেছি, তারপরে সহজ করে ছোট করে একটু বলি। সেখানে তাপের সংজ্ঞা দিতে যেয়ে আমরা যেটা বলেছিলাম, তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। তাপটা এক প্রকারের শক্তি। এই কথার পিছনে আরও একটা ছোট একটা কথা ছিল, সেটা হলো যা গ্রহণে একটা পদার্থ গরম হয় বা উত্তপ্ত হয়, আর যেটা অপসারণে একটা পদার্থ শীতল হয়। প্রথমত বললো তাপ এক প্রকারের শক্তি। তাপটা শক্তি, এটা তো আমাদের কোনো সন্দেহ নাই। একদম আমাদের প্রথম এপিসোডে আমরা এটা নিয়ে ইন ডিটেল আলোচনা করেছি। সো এখানে কারো কনফিউশন থাকার কথা নয়। তাপটা হচ্ছে এক প্রকারের শক্তি, যেটা গ্রহণে একটা পদার্থ কি হবে, একটা পদার্থ উষ্ণ হবে বা গরম হবে, আর যেটা ছেড়ে দিলে পরে একটা বস্তু শীতল হবে। আমরা যদি এখানে একটা পদার্থকে নিয়ে চিন্তা করি, এই যে পদার্থটা দেখতে পাচ্ছ, যদিও ডাস্টার, এটাও কিন্তু একটা পদার্থ, প্লাস্টিক। এই পদার্থটার মধ্যে যদি তাপ দেওয়া হয়, এটা অবভিয়াসলি কি হবে, গরম হবে। কিন্তু যখন এই তাপটাকে তুমি কোনোভাবে অপসারণ করবা, এই বস্তুটা শীতল হয়ে যাবে। জাস্ট কথাটাকে মনে রাখার জন্য ঘটনাটাকে আমি নিয়ে আসছি, ডাস্টারের উদাহরণটা দিচ্ছি কেন, যাতে এই সংজ্ঞাটা তোমার দীর্ঘদিন মাথায় থাকে। যে তাহলে কি জানলাম, তাপ হচ্ছে এক প্রকারের শক্তি, যেটা গ্রহণ করলে একটা বস্তু গরম হয়, আর যেটা অপসারণ করলে একটা বস্তু ঠান্ডা হয়। এখন সেই এপিসোডে আমরা আরও একটা কথা জেনেছিলাম, সেটা হচ্ছে এই তাপটা আসে পদার্থের কম্পনের ফলে। আমরা সবাই জানি একটা পদার্থের মধ্যে ছোট ছোট অনেক কণা থাকে। হ্যাঁ, রসায়ন যদি তোমরা ভালো করে কেউ পড়ে নাও, তখন তোমরা এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবা। এটা একটা পদার্থ, এই পদার্থের মধ্যে কি হয়, ছোট ছোট অনেকগুলা কণা থাকে, ঠিক আছে। এখন এই ছোট ছোট কণাগুলো সবসময় কম্পমান থাকে, সেটা কঠিন হোক, তারপর তরল হোক, অথবা গ্যাসীয় পদার্থ হোক। যে কোনো পদার্থের মধ্যে যে পরমাণুগুলো থাকে, অণুগুলো থাকে, তারা সবসময় কম্পমান থাকে, বা এক কথা গতিশীল থাকে। এই কম্পন এবং গতিশীলতার থেকেই কিন্তু তাপটা উৎপন্ন হয়। অর্থাৎ তাপটা উৎপন্ন হয় কোনো একটা পদার্থের অণুপরমাণুগুলো যখন কাঁপে, তখন সেখান থেকে তাপটা উৎপন্ন হয়। এবং এই কম্পনের মাত্রা যত বেশি, আমরা পড়েছিলাম, যত বেশি কম্পন হবে সেখান থেকে তত বেশি তাপ উৎপন্ন হবে। তো সেই বিষয়টা একটু বাইরে রাখি, যেহেতু আমরা জেনে গেলাম তাপটা এক প্রকারের শক্তি।
এখন আমরা তাপশক্তি নিয়ে দুটা কথা বলবো। সেক্ষেত্রে বন্ধুরা, তাপশক্তি আসলে আমাদের জীবনে অতি পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা শক্তি। আমরা হয়তো এই শক্তিটার গুরুত্ব, এই শক্তির ব্যবহারটা আমরা তেমন একটু অনুধাবন করতে পারি না, কারণ এটা ইন্টারনালি হয়। যেমন আমি যদি এই মুহূর্তে আমার কথা বলি, আমি দুপুরে যে খাবারগুলো খেয়েছি, সে খাদ্যগুলো আমার শরীরের ভিতরে যেয়ে সবার আগে খাদ্যগুলো তাপশক্তিতে রূপান্তরিত হয়েছে। বিলিভ ইট অর নট, আমি যখন যে কোনো খাদ্য খাই, সেটা নর্মাল খাদ্য হোক, ভালো খাদ্য হোক, অথবা অনেক দামি খাবার বা অনেক হাইফাই খাবার হোক, সে খাদ্যটার প্রথম কাজ হচ্ছে শরীরে যেয়ে শরীরের ভিতরে তারা তাপশক্তি উৎপন্ন করে। তারপর তাপশক্তিটা ধীরে ধীরে শরীরের বিভিন্ন কোষে চলে যায়। হ্যাঁ, কোষ শারীরবৃত্তীয় নানান ধরনের প্রক্রিয়ার মধ্যে যেয়ে হয়তো আমরা আস্তে আস্তে শক্তি ফিরে পাই, আমরা কাজ করার সামর্থ্য লাভ করি। কিন্তু প্রথম কাজ যেটা খাদ্যের, আমার শরীরের ভিতরে গিয়ে আমার শরীরে একটা তাপশক্তি তারা তৈরি করে। তাহলে তাপশক্তিটা দেখো কতটুকু ভাইটাল। আরেকটু উদাহরণ দিতে পারি, অনেক উদাহরণ দেওয়া যায়। আমরা যানবাহন দেখি, রাস্তাঘাটে অনেক ধরনের গাড়ি দেখি, হ্যাঁ, তারপর আমরা এরোপ্লেন দেখি, তারপর মোটর সাইকেল দেখি, বড় বড় বাস দেখি, প্রাইভেট কার দেখি। প্রত্যেকটা যানবাহনে কোনো না কোনোভাবে জ্বালানি ব্যবহার করা হয়। জ্বালানি যখন ব্যবহার করা হয়, এই জ্বালানিটা প্রথমত তাপশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ তুমি যখন গ্যাসোলিন বা ডিজেল, হ্যাঁ, অথবা অকটেন জ্বালাইবা, অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবা, বা জ্বালানো মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো। বিক্রিয়া করার পর ওই জ্বালানিটা প্রথমত তাপশক্তি উৎপন্ন করে। এই তাপশক্তিটা আস্তে আস্তে যান্ত্রিক শক্তি, হ্যাঁ, বিদ্যুৎ শক্তি, নানান ধরনের শক্তিতে কি ডাইভার্ট হয়। তো তাপশক্তির দুটো উদাহরণ দিলাম, আসলে এই দুইটা না, হাজার হাজার উদাহরণ দেওয়া যায় তাপশক্তির। তো আমাদের টপিকটাই যেহেতু তাপশক্তি নিয়ে, তো তাপশক্তির দুটো উদাহরণ দিলাম। এখন এই শক্তিটাকে মাপা হয় কীভাবে? একটা বস্তুর মধ্যে কতটুকু তাপশক্তি আছে, বা আমার শরীরে কি পরিমাণ তাপশক্তি আছে, অথবা একটা যানবাহন, সেটা বাস হোক, প্রাইভেট কার হোক, অথবা ট্রেন হোক, সেখানে ঠিক কতটুকু তাপশক্তি আছে সেটা মাপা হয় কীভাবে? তো সেটার যদি এককটা আমি বলি, তাপশক্তির যে এককটা আছে, অর্থাৎ কোনো একটা বস্তুর মধ্যে কি পরিমাণ তাপশক্তি আছে, সেটা মাপার এককটার নাম হচ্ছে জুল। তাপটা যেহেতু একটা শক্তি, আমরা শক্তি পরিমাপের একক কিন্তু জুল পড়েছি, মনে আছে কি না আমি জানি না। তাপশক্তির যে একক, সেটা হচ্ছে তোমার কি, জুল। শুধুমাত্র তাপশক্তি না, যে কোনো প্রকারের শক্তি যখন তুমি পরিমাপ করতে যাবা, সেখানে একক হিসাবে কিন্তু জুলের কথাটা এসে যাবে, এবং এটা আন্তর্জাতিক একক। তাপশক্তি পরিমাপের আন্তর্জাতিক একক যেটা এসা একক, সেটা হচ্ছে তোমার জুল। এই তাপশক্তিটাকে আরেকটা এককে মাপা হয়, সেটা আমরা বিভিন্ন সময় ইউজ করি। যেমন আমার শরীরে এত ক্যালোরি শক্তি আছে, বিশেষ করে ফলাদি বা মাছ মাংস যখন আমরা খাই, আমরা বিভিন্ন সময় পড়ি যে ডিমের এত গ্রামের মধ্যে এত ক্যালোরি শক্তি আছে। তো ক্যালোরিও বলা যায় শক্তি পরিমাপের একক হিসাবে, জুলের নামটাও বলা যায়। ঠিক আছে, জুল এবং ক্যালোরি এই দুটো একক দিয়ে মূলত আমরা তাপশক্তিটা মাপি। আবার ক্যালোরি আর জুলের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা একটু যদি বলি, বইতে লেখা আছে তোমার 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, অর্থাৎ 4.2 জুল যে কথা, 1 ক্যালোরি একই কথা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক। তবে তুমি যেভাবেই চাও, যেভাবে তোমার সুবিধা হয়, ক্যালোরি বা জুল এককটা তুমি ব্যবহার করতে পারো। অর্থাৎ তাপশক্তির একক হিসাবে তুমি এত জুল অথবা এত ক্যালোরি, সেটা তুমি বলতেই পারো। হ্যাঁ, আর সহজেই বোঝার জন্য ক্যালোরিকে তুমি 4.2 দিয়ে যখন গুণ করবা, সেটা কিন্তু জুলে চলে আসবে। অথবা জুল কোনো নির্দিষ্ট তাপশক্তির পরিমাণ যদি জুলে আসে, জুলকে যদি তুমি 4.2 দিয়ে ভাগ করো, তখন কিন্তু ক্যালোরি এসে যাবে। তাহলে তাপশক্তি নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, যেহেতু তাপশক্তির বিষয়টা আমরা বুঝি। গত এপিসোডে তাপ নিয়ে অনেক আলোচনা করেছি, সেহেতু আমি সেই আলোচনাটাকে একটু বাদ রাখতে চাই। দ্বিতীয় টপিক যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার 2.1.2 অণুর গতি ও তাপমাত্রা। অণুর গতি এবং তাপমাত্রা টপিকটা কোথায় আছে বইয়ের, সেই পৃষ্ঠা নাম্বার যদি একটু বলে দিই, সেটা হচ্ছে তোমরা যখন দ্বিতীয় অধ্যায়ের 32 পৃষ্ঠায় আসবা, সেখানে 2.1.2 অর্থাৎ অণুর গতি এবং তাপমাত্রা টপিকটা পেয়ে যাবা। তো এখন আমরা যদি অণুর গতি এবং তাপমাত্রা টপিকটা নিয়ে একটু ছোট করে বলার চেষ্টা করি, তোমরা শব্দগুলো শুনে কিন্তু বুঝতে পারছো অণুর গতির সাথে তাপমাত্রার হয়তো কোনো একটা সম্পর্ক আছে। যেহেতু দুইটা শব্দকে আমরা একটা টপিকে নিয়ে আসছি, তার মানে বুঝতে হবে অণুর গতি এবং তাপমাত্রার মধ্যে হয়তো কোনো একটা সম্পর্ক থাকতে পারে। তো তোমাদের যদি এই ধারণাটা মাথায় আসে, এই চিন্তাটা মাথায় আসে, আমি এক কথায় বলবো
তোমাদের ধারণাটা সঠিক। আসলে তাপমাত্রা বিষয়টা সম্পূর্ণ অণুর গতি থেকে আসছে। আমরা একটু আগে বলেছিলাম কোন একটা বস্তুর কম্পন থেকেই তাপটা উৎপন্ন হয়। একটা পদার্থের মধ্যে যখন পরমাণু অণুগুলো একে অপরের সাথে ধাক্কা লাগে, হ্যাঁ, তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, গতিশীল থাকে, তখনই কেবল আমরা বলি সেই পদার্থ থেকে তাপটা উৎপন্ন হচ্ছে। অর্থাৎ তাপটা এক প্রকারের কম্পন, কণাসমূহের ধাক্কা বা কণাসমূহের কম্পন। এখন এই কণাসমূহের কম্পনটা যত বেশি হবে সেখানে তাপ উৎপন্ন হওয়ার পরিমাণও কিন্তু তত বেশি। আচ্ছা, আমি যদি একটু সহজ করে বলি কথাটাকে, যারা কথাটাকে ব্রেন পর্যন্ত নিতে পারছো না তাদের জন্য একটু সহজ করে বলি। প্রথমে বলি তাপটা কোথায় থেকে আসে। তাপটা আসে একটা পদার্থের কম্পন থেকে, একটা পদার্থের কণাগুলোর কম্পন থেকে। সেটা কঠিন পদার্থ হোক, তরল পদার্থ হোক, গ্যাসীয় পদার্থ হোক। কঠিন যদি হয়, ধরো এটা একটা ছোট করে আমি আঁকি, এটা কঠিন পদার্থ। তো কঠিন পদার্থের মধ্যে কণাগুলো কি করে, আমরা আগের ক্লাসে বলেছিলাম এগুলা নড়াচড়া করে না, নির্দিষ্ট জায়গায় কণাগুলো এভাবে কাঁপতে থাকে। হ্যাঁ, একটা কণা আছে, এটি এভাবে কাঁপতে আছে। তো সে কেঁপে যখন পাশের জনকে ধাক্কা দেয় তখন সেও কাঁপে, সেই পরমাণুটা গিয়ে আরেকজনকে ধাক্কা দেয়। অর্থাৎ প্রত্যেকের জায়গায় অবস্থান করে একে অপরকে ধাক্কা দেয় এবং সেখানে কম্পন প্রক্রিয়া শুরু হয়। একটা কণা যখন অন্যজনকে এভাবে ধাক্কা দিতে থাকে তখন সেখানে তাপশক্তির উৎপন্ন হয়। আর যদি তরলের ক্ষেত্রে বলি, এটা কঠিনের ক্ষেত্রে গেল, এটা ধরো তরল, এটা একটা তরল পদার্থ। এখানে তরল পদার্থের কণাগুলো একটু কি হয় তোমরা জানো, একটু ফাঁক ফাঁক থাকে, অর্থাৎ সেখানে আন্তঃআণবিক শক্তিটা একটু কম থাকে। তো যখন এখানে তাপ প্রদান করা হয় তখন এই কণাগুলো ছুটোছুটি শুরু করে দেয়। অর্থাৎ তরলের মধ্যে যে তাপটা উৎপন্ন হয় সেগুলা কণার ছুটাছুটির কারণে, কণাগুলো যখন গতিশীল থাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি শুরু করে দেয়, তখনই মূলত আমরা সেখানে তাপ উৎপন্ন হয়েছে বলে আমরা এটাকে বিবেচনা করি। বা সেখানে যখন হাত দিবা কণাগুলোর গতি যত বাড়বে তত কিন্তু তাপশক্তির পরিমাণটা বেড়ে যাবে। আবার সেটা যদি গ্যাসীয় পদার্থ হয়, গ্যাসীয় পদার্থ সম্পর্কে আমরা জানি কণাগুলো অনেক দূরে দূরে থাকবে এবং অনেকটা মুক্তভাবে ছোটাছুটি করবে, এবং মুক্তভাবে ছোটাছুটি যত বেশি করবে ততই তাদের মধ্যে তাপশক্তি উৎপন্ন হবে। অর্থাৎ তাপ বিষয়টা হচ্ছে একটা পদার্থের ভেতরে যেই কণাগুলো থাকে, অণুপরমাণুগুলো থাকে, তাদের গতির ফসল, কণাগুলোর কম্পনের ফসল। কম্পন যত বেশি তাপশক্তির পরিমাণও তত বেশি। এখন অণুর গতিটা আমরা বুঝলাম, অণুর গতি থেকে মূলত তাপ বা তাপশক্তিটা উৎপন্ন হচ্ছে। এখন তাপমাত্রা বিষয়টা কি? হ্যাঁ, এই অণুর গতি থেকে মূলত আমরা তাপমাত্রা বিষয়টা মেজারমেন্ট করতে পারি। তবে তাপমাত্রা কি সেটা আলোচনার আগে কিন্তু আমি তাপমাত্রা কাকে বলি সেটা একটু বলি। তাপমাত্রা বলতে বোঝায় কোনো একটা বস্তু কতটুকু গরম বা কতটুকু শীতল আছে। হ্যাঁ, এটা একটা সংজ্ঞা এবং সবচেয়ে পপুলার সংজ্ঞা খুব সম্ভবত এটা, যে কোনো একটা বস্তুর তাপমাত্রা বলতে বোঝায় ওই বস্তুটা কতটুকু গরম আছে অথবা কতটুকু শীতল আছে তার একটা পরিমাপ। তাহলে আমরা কোনো একটা বস্তু, যেমন সাপোজ এই মার্কারটার তাপমাত্রা কত, হ্যাঁ, এই মার্কারটার তাপমাত্রা যখন আমরা মাপতে যাব তখন যেই বিষয়টা মাথায় রাখবো, এই পদার্থটা কতটুকু গরম অথবা কতটুকু শীতল, সেই পরিমাপটা হচ্ছে ওই পদার্থের তাপমাত্রা। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখাই ভালো, তাপমাত্রা ডিপেন্ড করবে আসলে কণাসমূহের কম্পনের উপর। অর্থাৎ কার তাপমাত্রা বেশি কার তাপমাত্রা কম সেটা ডিপেন্ড করবে কণাগুলোর কম্পনের উপর। যত বেশি কম্পন তত বেশি তাপমাত্রা বাড়বে, অথবা যে বস্তুর কম্পন যত কম তার তাপমাত্রা তত কম হবে। এই যে একটু আগে বললাম, তাহলে তাপমাত্রার সংজ্ঞা কিন্তু আমরা এখন দুই রকমে দিতে পারি। প্রথমত, তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তু কতটুকু গরম অথবা কতটুকু ঠান্ডা এটা মেপে নিতে হবে। এই পরিমাপটা হচ্ছে ওই বস্তুটার তাপমাত্রা কত। একটা বস্তু যদি খুবই ঠান্ডা হয় তার মানে তার তাপমাত্রাটা খুবই কম। এবং ঠান্ডা হওয়ার অর্থ কি, সেখানকার কণাগুলো আস্তে আস্তে কম্পমান আছে, অর্থাৎ সেখানে কণাগুলোর গতিশীলতা খুবই কম, কণাগুলো ছুটোছুটি তেমন একটা করছে না। আর অথবা এভাবে বলতে পারি যে কোনো একটা বস্তু গরম আছে, গরম থাকার অর্থ যে তার তাপমাত্রাটা খুবই বেশি। এটার অর্থ আরেকটা, তার মানে এই গরম বস্তুটার মধ্যে বিভিন্ন অণু পরমাণুগুলো যারা আছে তারা অত্যন্ত গতিশীল এবং এক অন্যকে খুব বেশি পরিমাণে ধাক্কা দিচ্ছে। তাহলে আমরা তাপমাত্রার সংজ্ঞাটা দুইভাবে আনতে পারি। সবটাই কিন্তু অণুর গতি থেকে। অণুর গতি যদি না থাকতো তাপমাত্রা বিষয়টা হয়তো আমরা বুঝতাম না, তাপমাত্রাটা কখনো উৎপন্নই হতো না। তো কণার গতি যত বেশি
তাপমাত্রা পরিমাণও তত বেশি। তো তাপমাত্রার সংজ্ঞাটাকে আমরা দুইভাবে দিতে পারি। কিভাবে? প্রথমত হচ্ছে তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তু কতটুকু গরম অথবা কতটুকু শীতল তার পরিমাপ। অথবা আরেকটা কথা বলতে পারি, তাপমাত্রা হচ্ছে কোনো একটা পদার্থে অণুগুলো ঠিক কত পরিমাণ কম্পনরত অবস্থায় আছে, অর্থাৎ অণুগুলো কি পরিমাণ কাঁপছে। একটা পদার্থের মধ্যে যে পরমাণু অণুগুলো থাকে তারা কি পরিমাণ গতিশক্তিতে আছে বা কম্পমান আছে, তার একটা পরিমাপ হচ্ছে তাপমাত্রা। কারণ আলটিমেটলি তুমি যদি একটু চিন্তা করো, কণাগুলোর কম্পনের ফলে কিন্তু তাপটা উৎপন্ন হয়, তাপমাত্রাটা উৎপন্ন হয়। কম্পন যত বেশি তাপমাত্রাও তত বেশি। তাহলে আমরা একদিক থেকে বলতে পারি হ্যাঁ, কোন একটা বস্তু কতটুকু গরম বা কতটুকু শীতল সেটা হচ্ছে তার তাপমাত্রা। অথবা বলতে পারি কোন একটা বস্তুর কণাগুলো ঠিক তার কণাগুলো কি পরিমাণ গতিতে আছে, সে গতিশক্তির বা কম্পনের পরিমাণটাই হচ্ছে ওই পদার্থের তাপমাত্রা। আচ্ছা, এবার তাপমাত্রা পরিমাপের যে বিষয়টা সেটা যদি একটু বলি, তাপমাত্রাটাকে আমরা কিভাবে পরিমাপ করব। হ্যাঁ, কোন একটা বস্তুর তাপমাত্রা কত, হ্যাঁ সেটা আমরা কিভাবে পরিমাপ করি। আসলে তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক যেটা এসআই একক, হ্যাঁ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এসআই একক যেটা সেটা কিন্তু হচ্ছে তোমার কেলভিন। কেলভিন এককে আমরা কি করি, তাপমাত্রাটাকে মেপে দেখি। অর্থাৎ কোন একটা বস্তুর মধ্যে কি পরিমাণ তাপমাত্রা আছে অথবা কণাগুলো কি পরিমাণ কাঁপছে, কম্পন থেকে যেহেতু তাপমাত্রাটা আমরা বলতে পারি একটা পদার্থের মধ্যে কি পরিমাণ কণাগুলো কাঁপছে অথবা একটা পদার্থের তাপমাত্রা কত, সেটা আমরা কেলভিনে মাপতে পারি। অথবা আরও একটা জনপ্রিয় একক আছে যেটা সবসময় আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে তোমার সেলসিয়াস। তোমরা খুবই পরিচিত এটা, সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, কোন একটা পদার্থের তাপমাত্রা পরিমাপের এসআই একক যেটা আন্তর্জাতিক একক সেটা হচ্ছে কেলভিন। আর যেটা সবচেয়ে বেশি জনপ্রিয়, যেটা আমরা সব সময় সব ক্ষেত্রে ব্যবহার করি, সেটার নাম হচ্ছে সেলসিয়াস। অর্থাৎ কেলভিন এবং সেলসিয়াস এই দুইটা এককে আমরা কোনো বস্তুর তাপমাত্রা মেপে থাকি। এবং তোমরা অনেকেই অবগত আছো, আসলে কেলভিন ছিল একজন বিজ্ঞানীর নাম, তার নাম অনুসারেই আসলে এটাকে কেলভিন বলা হয়। এবং কেলভিন স্কেল নামে একটা স্কেল আছে, সেলসিয়াস স্কেলও আছে, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, এই দুই প্রকারের স্কেল আছে। এবং কেলভিন ও সেলসিয়াস স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রাটা থাকে তার সাথে যদি তোমরা 273.15 ডিগ্রি যোগ করে দাও, তখন কিন্তু কেলভিন স্কেলের তাপমাত্রা এসে যাবে। অর্থাৎ কোনো একটা পদার্থের তাপমাত্রা যদি কথার কথা 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তখন যদি তুমি এই 100-র সাথে কী করবা 273.15 যোগ করে দাও, তখন কিন্তু এটা কিসে আসে যাবে, তখন কেলভিনে আসে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কেলভিন এবং সেলসিয়াস স্কেলের সম্পর্ক। এবং কেলভিন স্কেলটা শুরু হয় 0 কেলভিন দিয়ে, পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ 0 কেলভিন যেটা, সেটা দিয়েই কেলভিন স্কেলটা শুরু। এবং সেলসিয়াস স্কেলটা শুরু হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস দিয়ে কিন্তু সেলসিয়াস স্কেলটা শুরু হয়। অর্থাৎ প্রাথমিক বিন্দু কিন্তু এটা, আর কেলভিন স্কেলের শুরুটা কিন্তু 0 কেলভিন দিয়ে হয়। সেক্ষেত্রে বন্ধুরা, যেহেতু স্কেলের কথা উঠছে, এখানে আরও একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখার দরকার। কেলভিন এবং সেলসিয়াস স্কেল ছাড়াও আরও একটি স্কেল আছে, সেটা হচ্ছে তোমার ফারেনহাইট স্কেল। এবং আমরা থার্মোমিটারে বিভিন্ন মানুষের যখন শরীরের তাপমাত্রাটা মাপি, জ্বর কতটুকু জ্বর মাপি, তখন কিন্তু আমরা সেলসিয়াস বা কেলভিন স্কেল দিয়ে মাপি না। এই যে আমরা বলি 98 ডিগ্রি, 99 ডিগ্রি, 102 ডিগ্রি জ্বর হয়েছে, সেই 102 ডিগ্রি কিন্তু ফারেনহাইট স্কেলের মান। অর্থাৎ ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন 3 এককে তুমি কোনো একটা পদার্থের তাপমাত্রা মাপতে পারবা। হ্যাঁ, তাপমাত্রা মাপার জন্য 3টি স্কেল আছে। আর এই 3টি স্কেলের একটা সম্পর্ক আছে, তোমাদের বইতে লেখা আছে। সেই সম্পর্কটা হচ্ছে, অর্থাৎ 3টা স্কেলের কি সম্পর্ক, প্রথমটা হচ্ছে তোমার টিসি ডিভাইডেড বাই 100 সমান টিকে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 100 এবং টিএফ, হ্যাঁ টিএফ ডিভাইডেড বাই 100। এটা কি জানো, এটা হচ্ছে তোমার টেম্পারেচার অফ সেলসিয়াস, টেম্পারেচার অফ কেলভিন, টেম্পারেচার অফ ফারেনহাইট। এটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, এটা কেলভিন স্কেলের তাপমাত্রা, এটা হচ্ছে তোমার ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। অর্থাৎ তুমি চাইলে এটা সমান এটা লিখতে পারো অথবা এটা সমান এটা লিখতে পারো। এই 3টা রাশির মাধ্যমে তুমি বিভিন্ন স্কেলের তাপমাত্রার একটা কি কম্পারিজন করতে পারবা। হ্যাঁ, অর্থাৎ তুমি চাইলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে কেলভিন স্কেলের তাপমাত্রা নিয়ে যেতে পারবা, অথবা তুমি চাচ্ছ যে ফারেনহাইট স্কেল থেকে কেলভিনে নিয়ে আসতা, তখন তুমি লিখবা আমরা জানি এত সমান এত, ফারেনহাইটের
তাপমাত্রাটা দিবা, তখন কি এসে যাবে, কেলভিন স্কেলের তাপমাত্রাটা এসে যাবে। আবার যদি মনে করো কেলভিন স্কেলের তাপমাত্রা দেওয়া আছে, তুমি সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা বের করবা, তখন এই অংশটা বাদ যাচ্ছে, আমরা জানি এই দুটা লিখবা, তো কেলভিনের তাপমাত্রাটা দিয়ে দিবা, সেলসিয়াসের তাপমাত্রাটা চলে আসবে। তো এই সূত্রটা পরে যখন ম্যাথ করবা তখন তোমরা বুঝতে পারবা, বইতে আছে, বই থেকে নোটেশন করতে পারো। সেক্ষেত্রে বন্ধুরা এবার আসো আমরা 2.1.3 অভ্যন্তরীণ শক্তির ধারণা নিয়ে একটু কথা বলি। অভ্যন্তরীণ শক্তি কিছুটা বোঝা যায়, অর্থাৎ একটা পদার্থের ভেতরে যে শক্তি। হ্যাঁ, এখন একটা পদার্থের ভেতরে কি কি শক্তি থাকে। সাপোজ আমি একটা পদার্থ আঁকছি এখানে, ধরো এটা একটা পদার্থ, এই পদার্থের মধ্যে এগুলো হচ্ছে বিভিন্ন অণুপরমাণু, এগুলো হচ্ছে অণুপরমাণু। এখন অভ্যন্তরীণ বলতে তো আমরা ভেতরের বুঝি। হ্যাঁ, এখন এই ভেতরে একটা পদার্থের ভেতরে কি কি শক্তি থাকে, তা আমরা প্রথমেই জেনেছি একটা পদার্থ সেটা কঠিন হোক অথবা তরল হোক অথবা গ্যাসীয় হোক, সেখানে সবসময় কণাগুলো কম্পমান থাকে। তার মানে এটা শিওর আমরা একটা পদার্থের ভিতরে গতিশক্তি আছে, কণাগুলোর কম্পন শক্তি বা গতিশক্তি। এবং এখানে আরও একটা বিষয়, কণাগুলো একে অপরকে সবসময় আকর্ষণ করে। আকর্ষণ যদি না করতো একটা পদার্থের মধ্যে কণাগুলো কখনো একত্রে থাকতো না, যেটাকে আমরা বন্ধন বলি। আণবিক বন্ধন বলতে পারি বা রাসায়নিক বন্ধন বলতে পারি, হ্যাঁ, অথবা শুধু বন্ধন বলতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে একটা পদার্থের মধ্যে দুই ধরনের শক্তি থাকতে পারে। প্রথমত কণাগুলো যখন ছুটাছুটি করে সেটাকে আমরা গতিশক্তি বলবো, সেখান থেকে একটা শক্তি উৎপন্ন হয়। আরেকটা হচ্ছে একটা কণা আরেকটা কণাকে কিন্তু টেনে রাখছে, যেটাকে আমরা আন্তঃআণবিক শক্তিও কিন্তু বলে থাকি। তো কণাগুলো একে অপরকে টানছে, এটা সত্য, হয়তো কোথাও কম, এই টানের পরিমাণ কোথাও কম কোথাও বেশি। তো সেই শক্তিটাকে আলটিমেটলি বিভব শক্তি বলা হয়। হ্যাঁ, কণাগুলো একে অপরকে যখন টানছে সেটাকে আমরা আন্তঃআণবিক শক্তি বলতে পারি অথবা বিভব শক্তি বলি। বইতে কিন্তু এটাকে বিভব শক্তি হিসেবে দেখানো হয়েছে। এখন অভ্যন্তরীণ শক্তি কোনটা হবে, কি গতিশক্তি নাকি বিভব শক্তি? গতিশক্তি এসছে কোত্থেকে? কণাগুলো যখন ছুটাছুটি করে তখন এই ছুটার ফলে গতিশীল থাকার কারণে একটা শক্তি উৎপন্ন হয় যে কোনো পদার্থের ভেতরে। আবার একটা পদার্থের মধ্যে কণাগুলো একে অপরকে টানছে নিজের দিকে, এটাকে বলা হচ্ছে বিভব শক্তি। এখন অভ্যন্তরীণ শক্তি হচ্ছে মূলত এই দুটি শক্তির যোগফল। হ্যাঁ, তাহলে আমরা অভ্যন্তরীণ শক্তি কাকে বলে কি বলবো? একটা পদার্থের মধ্যে কণাগুলো গতিশীল থাকে, তাদের গতিশীলতার কারণে কণাগুলোর মধ্যে একটা গতিশক্তি থাকে। আবার কণাগুলোর মধ্যে একে অপরের যে আণবিক বন্ধন, হ্যাঁ, সেটার কারণে তাদের মধ্যে একটা কি থাকে, একটা শক্তি থাকে, যেটাকে আমরা বিভব শক্তি বলি। আর গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটাই কিন্তু কি অভ্যন্তরীণ শক্তি। তার মানে একটা পদার্থের মধ্যে অভ্যন্তরীণ শক্তি কি, ওই পদার্থের ভেতরে যে গতিশক্তিটা থাকে এবং তার যে বিভব শক্তি থাকে, দুইটাকে যোগ করলে মোট যে শক্তি সেটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি। এখন এই টপিকটা যখন পড়তে যাবা বইতে শেষের দিকে আরও দুই একটা লাইন নিয়ে আসা হয়েছে। সেই লাইনগুলো হচ্ছে, যখন আমরা দুইটা বস্তুকে একত্রিত করি, একটা পদার্থকে আরেকটা পদার্থের সংস্পর্শে নিয়ে আসি। ধরো আমরা এখানে এই দুইটা পদার্থকে সংস্পর্শে আনলাম, হ্যাঁ, তো সংস্পর্শে যখন আনবো, কোন পদার্থ থেকে কোন পদার্থের শক্তি যাবে, শক্তিটা কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে। তা আমরা অনেকেই ভাবি বেশি শক্তি যেখানে আছে সেখান থেকে মনে হয় কম শক্তিতে চলে যাবে। ধরো এটা একটু বড় করে আঁকলাম, ধরো এখানে কথার কথা 100 জুল তাপশক্তি আছে। এবার মনে করো এখানে একটা ছোট বস্তু, এটাতে মনে করো কি 50 জুল তাপশক্তি আছে। এখন এই দুটা বস্তুকে যখন আমরা সংস্পর্শে আনবো, তখন তোমাদের কাছে কি মনে হয় কোনটা থেকে কোনটাতে শক্তিটা ট্রান্সফার হবে? হয়তো কেউ ভাবতে পারো, স্যার এখানে যেহেতু 100 জুল তাপশক্তি আছে, এই 100 জুল তাপশক্তি যেহেতু এখানে বেশি, যখন দুটাকে আমরা কি করব একসাথে সংস্পর্শে আনবো, তখন এখান থেকে শক্তিটা কোথায় চলে যাবে? 50 জুল শক্তিওয়ালা বস্তুর কাছে চলে যাবে। আসলে এটা তোমাদের ভুল ধারণা। শক্তিটা কখনো, শক্তি সরবরাহ কখনো শক্তির মানের উপর ডিপেন্ড করে না, নির্ভর করে মূলত কার তাপমাত্রা বেশি, অর্থাৎ কোন বস্তুটার তাপমাত্রা বেশি সেটার উপর ডিপেন্ড করছে কোন বস্তু থেকে শক্তিটা কোন বস্তুতে যাবে। ধরো আমি ছোট একটা উদাহরণ দিচ্ছি, ধরো এটা একটা বড় বস্তু, ধরো এখানে তোমার অনেক শক্তি আছে, তাপশক্তির পরিমাণ অনেক বেশি, কিন্তু তাপমাত্রা মনে করো মাত্র 50 ডিগ্রি। হ্যাঁ, তাপমাত্রা কত? 50 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু শক্তির পরিমাণ হয়তো অনেক থাকতে পারে। এখন আমি ছোট একটা প্যারেক নিলাম, ছোট একটা প্যারেক। এখন এই প্যারেকটা ছোট হলো, এটা তাপমাত্রা মনে করো 100 ডিগ্রি। তাহলে তাপমাত্রা বেশি কার? এই বড় পদার্থের তাপমাত্রা মাত্র 50 ডিগ্রি,
আর ছোট পদার্থ যেটা আছে পেরেক, সেটার তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রি। আমি আরেকবার বলে দিচ্ছি, তাপমাত্রা কিন্তু একটা পদার্থের ভেতরে কণাগুলোর গতিশক্তির কারণে সৃষ্ট, অর্থাৎ কণাগুলোর কম্পন যত বেশি তাপমাত্রাও কিন্তু তত বেশি। তার মানে এই পদার্থের মধ্যে ঠিক এই মুহূর্তে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, আর এটা বড় বস্তু, এই বড় বস্তুর তাপমাত্রা কিন্তু 50 ডিগ্রি। এখন এটার মধ্যে আবার তাপশক্তি অনেক বেশি, দেখো অনেক বড় পদার্থ, তো সেখানে তাপশক্তির পরিমাণ অনেক থাকতে পারে, হয়তো 100 জুল থাকতে পারে, এখানে মাত্র 10 জুল 20 জুল থাকতে পারে। কিন্তু এই দুটো বস্তুকে যখন আমরা সংস্পর্শে আনবো, তখন কিন্তু এই ছোট প্যারেক থেকে অভ্যন্তরীণ শক্তিটা বা তাপশক্তিটা কিন্তু এখানে চলে যাবে। কিন্তু তোমরা অনেকে ভাবতে পারো বড় বস্তুর তাপশক্তি যেহেতু বেশি, তো ছোট বস্তুর দিকে তাপশক্তিটা কি সরবরাহ হবে। আসলে এটা ভুল ধারণা। তাপশক্তি কোথায় যাবে বা অভ্যন্তরীণ শক্তিটা কোথায় যাবে সেটা ডিপেন্ড করছে বস্তুটার তাপমাত্রা কত, অর্থাৎ কম্পন শক্তি যত বেশি সেই বস্তুটার তাপমাত্রা বেশি। এখন যদি তুমি এই দুটা বস্তুকে একত্রিত আনো, হ্যাঁ একত্র করো, এই বস্তু থেকে কিন্তু কণাগুলো এদিকে চলে যাবে, বা প্যারেকের যে শক্তি ছিল সেই শক্তিটা আস্তে আস্তে বড় বস্তুর দিকে ডাইভার্ট হবে, এবং ততক্ষণ পর্যন্ত শক্তিটা সরবরাহ হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই দুটি পদার্থের তাপমাত্রা সমান হচ্ছে। তাপমাত্রা এখানে কিন্তু তাপশক্তি বেশি কম এটার উপর ডিপেন্ড করছে না, কোন পদার্থটার তাপমাত্রা বেশি সেই পদার্থটা ছোট হতে পারে, বড় বস্তুর দিকে তাপমাত্রা যেতে পারে যদি তাপমাত্রাটা ছোট বস্তুর বেশি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 2.1 টপিকের তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি পড়তে যেয়ে যে টপিকগুলোর মুখোমুখি হবা, তাপশক্তি, অণুর গতি ও তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তির ধারণা, প্রত্যেকটা টপিক একদম পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে পেরেছো। যদি সব কিছু ঠিকঠাক থাকে, বুঝে থাকো, আমাদের ভিডিওতে একটা লাইক করো, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করো। সর্বোপরি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পার্মানেন্টলি থেকে যাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।